আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারে ইউনাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় যে চ্যাপ্টারটা আছে, তৃতীয় চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসটা নেব। আচ্ছা, আমরা ইতিমধ্যে রসায়ন প্রথম পত্র শেষ করে দ্বিতীয় পত্রের দুইটি চ্যাপ্টার শেষ করে ফেলেছি, জৈব রসায়নও শেষ করে ফেলেছি। তোমরা নিয়মিত ক্লাসের আপডেট পেতে হলে আমাদের কোর্সে যুক্ত হও এবং ওখানে এক্সাম দেওয়ারও ব্যবস্থা আছে। আচ্ছা দেখো, আজকের ক্লাসটা শুরু হবে ৪৪ নম্বর প্রশ্ন থেকে। খুবই সিম্পল একটা প্রশ্ন, 5% W/V পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা কত? এই প্রশ্নটা জানতে চাইছে। তো এই ধরনের প্রশ্ন আসলে আমরা একটা ট্রিক্স ইউজ করি, সেটা হচ্ছে, দেখো ট্রিক্সটা খুবই ইজি, মনে থাকে। ডিরেক্ট 10 লিখবা এবং এর সাথে x দিবা। ওকে, এখন নিচে থাকে কি, m থাকে। তো এটার কোনটা কি বোঝায়? দেখো এই 10 তো কনস্ট্যান্ট, এখন এই x এর মানটা হচ্ছে এখানে যে পার্সেন্টেজটা থাকবে না, ওই পার্সেন্টেজটাই হচ্ছে x এর মান, আর mটা হবে এই যে যৌগটা থাকে এর আণবিক ভর। এবার আমরা এটা যদি একটু বসিয়ে ফেলি, দেখো 10 গুণ, যেহেতু 5% ছিল তাই 5, আর এখানে m এর মান কত আসবে? দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 56 গ্রাম, তো আমরা 57 দেব, 56 দেব। ওকে, এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এখানে আসতেছে 50, নিচে হচ্ছে 56। আমরা যদি একটু কাটাকাটি করি, 1 এর চাইতে নিচে চলে আসবে। দেখো 56 যেহেতু, তাহলে 1 এর চাইতে নিচে আসবে, বেশি নিচে না। এই প্রথম এটা কিন্তু আমরা ডিরেক্টলি বাদ দিতে পারি, আর এটা বেশি কম, এটাও বাদ দিতে পারি। এখন দেখো এই দুইটার ভিতর যে কোনো একটা হচ্ছে, তাই না? দুইটার ভিতর যে কোনো একটা হচ্ছে। এখন দেখো এই যে আমরা যদি এটাকে অনুপাত হিসেবে করি, তাহলে 56, তাই না? 56, তো 50কে যদি 56 দ্বারা ভাগ করি, তো আমরা ওভারঅল 0.8 এর কাছাকাছি আসবো। 0.98, এটা আবার বেশি হয়ে যায়, মানে একদম 1 এর কাছাকাছি চলে যায়। তো এটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, দেখো 0.893। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করে নেই, ক্যালকুলেটর দিয়ে, তাহলে ইজি হয়ে যাবে। দেখো 50 ভাগ 56, তো দেখো 0.892, একদম মিলে যাচ্ছে। 8928 মানে হচ্ছে 0.893। তো এটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, এই প্রশ্নগুলো খুবই ইজি। এই ধরনের যত প্রশ্ন আসে তোমরা এভাবে সলভ করতে পারো। অনেকগুলো আসে W/W যদি থাকে তখন একটু আলাদা হয়, মানে একটু রোটা গুণ করে দিতে হয়। ওইটা খুবই কম আসে, আমি খুব কমই দেখছি। ওটা আসে না বললে চলে, আমি খুব কম দেখছি ওটা আসতে। মেইনলি হচ্ছে এটাই আসে। তোমাদের যেহেতু অ্যাডমিশন দিবা বা একাডেমি দিবা, এমসিকিউতে এত কঠিন কিছু করে না, এটাই আসে। তো আসলে ওটা আসলেও ব্যাপার না, শুধু রোটা গুণ করে দেবো, তখন আবার রোর মানটা দিয়ে দিবে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। আচ্ছা, তো আমার ক্লাসগুলো আমি একটু ধীরে সুস্থে বুঝে বুঝে পড়াতে যাচ্ছি। তোমরা যারা হচ্ছে একটু দ্রুত যেতে চাও, তাহলে তোমরা হচ্ছে স্পিড বাড়িয়ে দিতে পারো। তোমাদের 1.25 বা 1.5 স্পিডে তোমরা টেনে টেনে দেখতে পারো। তো তাড়াতাড়ি পড়ালে কি হয়, অনেকে ধরতে পারে না। পরের প্রশ্ন দেখো, 5% ডব্লিউ/ভি, এই দেখো একই ধরনের প্রশ্ন আবার আসছে। এখানে আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড, একটু আগে আসছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখন আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো একই জিনিস একইভাবে করতে হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, খুব ইজি, পার্সেন্টেজ আকারে থাকবে, এটাই একই রকম। আমি আবার দিচ্ছি, দেখো 10% আকারে থাকবে 5, আর নিচে থাকবে আণবিক ভর। আণবিক ভর কত হচ্ছে? 40। আণবিক ভর 40। তো এটা ক্যালকুলেশন করলে চলে আসে খুব ইজিলি 50। দেখো 50 ভাগ 40, এটা যদি কাটাকাটি করো 1 এর উপরে মান আসবে, এত বেশি 2 আসবে না, এত বেশিও আসবে না, এই দুইটার ভিতরে একটা। তো এখন দেখো দেড় আসা পসিবিলিটি নাই, কারণ তুমি যদি কাটাকাটি করো, এখানে ধরো 10 দ্বারা কাটো, 10 দ্বারা কাটলে কত হয়? এখানে 5 হয়, এখানে 4 হয়, 5 হয় 4 হয়। তো একবার 1.1কে যদি আবার 4 দ্বারা ভাগ করো, মানে 25, দেখো 1.25 খুব ইজিলি চলে আসে। তো এটাকে হাতে কলমে ক্যালকুলেশন করাই যায়। পরের প্রশ্ন দেখো, ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি? তো
এটা খেয়াল রাখবা যে এখানে দেখো ইথানোয়িক অ্যাসিড এটা কি ধরনের অ্যাসিড? এটা একটা দুর্বল অ্যাসিড। তো দুর্বল যে অ্যাসিডগুলো থাকে এবং এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা আবার একটা শক্তিশালী ক্ষার। তো দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার যেগুলো আছে এগুলো সবসময় যে ফেনপথেলিন এগুলো আমরা ইউজ করি, ফেনপথেলিন ইউজ করি। তো এদের পিএইচ মান যদি বলা হয় মানে নির্দেশনের যে মাত্রা থাকে কত মাত্রা সেটা হচ্ছে 8 এর উপরে হয়, 8 থেকে 10 এর কাছাকাছি। পরের প্রশ্ন দেখো, সম আয়তনের 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের এবং সালফিউরিক অ্যাসিড দ্রবণের মিশ্রণের প্রকৃতি কিরকম হবে? মেন কথা হচ্ছে এখানে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড মানে একটা ক্ষার, একটা অ্যাসিড আছে। তো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তো এখন এই যে দ্রবণটা তৈরি হচ্ছে একটু খেয়াল করো, এখানে ঘনমাত্রা কিন্তু খুবই কম দেওয়া আছে, 0.1, মানে হচ্ছে এটার 10 ভাগের 1 ভাগ ঘনমাত্রা দেওয়া আছে। আর এটা কিন্তু কত ঘনমাত্রা বলা নাই, তার মানে 1 ঘনমাত্রা। তো 1 ঘনমাত্রার সাথে দেওয়া আছে 0.1, মানে 10 ভাগের 1 ভাগ ঘনমাত্রা। তো বোঝাই যাচ্ছে যে এই দ্রবণের ভিতরে, মিশ্রণটার ভিতরে এই সালফিউরিক অ্যাসিডটা একটু ডমিনেন্ট বেশি করবে। তো সালফিউরিক অ্যাসিড যদি একটু বেশি ডমিনেন্ট করে তাহলে এই জায়গাটা কি হচ্ছে, জায়গাটা অম্লত্ব অম্লত্ব থাকবে, তাই না? অম্লত্ব থাকবে, অম্লীয় থাকবে, সরি, জায়গাটা অম্লীয় থাকবে, কারণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, মৃদু অ্যাসিড এবং সবল ক্ষারের দ্রবণে টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক কোনটি? ফেনপথ্যালিন। একটু আগে আমরা বলে আসছি। অম্লক্ষারক দ্রবণে টাইট্রেশন সমাপ্তি বিন্দুতে ফেনপথ্যালিন নির্দেশকের বর্ণ পরিবর্তন পিএইচ সীমা কত হয়? বর্ণ পরিবর্তন পিএইচ সীমা হয় তোমার হচ্ছে 8 থেকে 10, মানে 8 থেকে 10 এই রেঞ্জটার ভিতর থাকে। মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর কত? তো মিথাইল অরেঞ্জ যেটা, এগুলো হচ্ছে কম থাকে, এগুলো হচ্ছে 3 থেকে 5 এই জায়গাটায় হয়ে যায়। 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড না হাইড্রোক্লোরিক অ্যাসিড 10 মিলিলিটার দ্রবণকে প্রশমিত করতে 0.2 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত মিলিলিটার প্রয়োজন? তো এগুলো খুব ইজিলি করে ফেলবা। এগুলো হচ্ছে দেখো মানগুলো বসাও, S1 B1 দিয়ে S2 B2 দিয়ে যে মানগুলো আছে ওটা বসাও, আমি বসিয়ে দিচ্ছি। দেখো তো আমি করে দিচ্ছি S1 B1 is equal to S2 V2। ওকে, তো সমতা করে নিবা, এই জায়গায় সমতা করার কিছু নেই। S1 B1, তাহলে দেখো S1 কত হচ্ছে 0.1 সমান V1 হচ্ছে 10, এখানে আছে কত 0.2 মোলার, B2 জানি না কত, তার মানে V2 হচ্ছে খুব ইজিলি হিসাব 0.1 এর সাথে যদি আমি 10 গুণ করি 0.2 দিয়ে ভাগ করি, দেখো এটা হচ্ছে কত 1/0.2, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা 5 হচ্ছে। এখানে দেখো 1 কে যদি 0.2 দ্বারা ভাগ করি 5 হয়। পরের প্রশ্ন চলে আসি, নিচের কোনটি লুইস অম্ল বা অ্যাসিড? তো লুইস অম্ল বা অ্যাসিড কোনটা হবে? লুইস অম্ল বা অ্যাসিড হবে দেখো যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই না? তো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যেটা, এটা হচ্ছে একটা লুইস অ্যাসিড, কারণ এদের অষ্টক অসম্পূর্ণ থাকে, এদের ইলেকট্রন গ্রহণ করার সক্ষমতা থাকে। নিচের কোনটি লুইস ক্ষারক? তো ওটা উল্টাটা, যেমন যাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, যারা এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, ওইটা হচ্ছে লুইস ক্ষারক। তো দেখো সোডিয়াম ট্রাইফ্লোরাইড যেটা আছে, সোডিয়াম অ্যামোনিয়া ছিল একটা লুইস ক্ষারক। তো অ্যামোনিয়ার মতোই জিনিসটা, সোডিয়াম ট্রাইফ্লোরাইড, দুইটা মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। দেখো এটা কিন্তু অ্যামোনিয়ার আরেকটা রূপ, এটা ছিল না, এটা একটা লুইস ক্ষারক ছিল, তোমাদের মনে পড়ে অবশ্যই অ্যামোনিয়ার ক্ষেত্রে। তো এটার মতোই কিন্তু দেখতে হুবহু এটা, মানে NF3 দেওয়া আছে, এটার মাথায় কিন্তু দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে। আচ্ছা, বড় প্রশ্ন দেখো, শক্তিশালী অ্যাসিড ও দুর্বল ক্ষারের টাইট্রেশনে নির্দিষ্ট রূপে কোনটি ব্যবহার করা হয়? দেখো শক্তিশালী অ্যাসিড, দুর্বল ক্ষার, তো একটু মনে রাখো, মানে একটা শক্তিশালী একটা দুর্বল, বা একটা দুর্বল একটা শক্তিশালী, ক্ষার হোক অ্যাসিড হোক সমস্যা নেই, যদি একটা দুর্বল এবং একটা শক্তিশালী থাকে তখন আমরা ফেনপথ্যালিন ইউজ করি। দেখো 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান কত? তো গুনে গুনে বের করে ফেলতে পারবা। দেখো দশমিকের পর শূন্য আছে কয়টা, একটা দুটা তিনটা দশমিকের পর তিনটা সংখ্যা আছে, তার মানে হচ্ছে 3। এগুলো গুনে গুনে করবে, এগুলো ম্যাথ করার কোনো প্রয়োজন নেই। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড?
তো আবার চলে আসছে লুইস অ্যাসিড, যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড পাইলাম। আর এই দেখো BF3, BF3 এটাও কিন্তু লুইস অ্যাসিড। দেখো এই একটা জটিল যৌগ দেওয়া আছে, তাই না? এখন এদের কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করো। তো এগুলো দেখলে একটু ভয় পেয়ে যাও কিভাবে জারণ মান বের করতে হয়। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো আসলেই সহজ, যা যা আছে তাতেই হবে। আরো ইজিলি তোমরা করতে পারো। দেখো আমরা যদি এই ব্র্যাকেটটা ধরি বা পটাশিয়ামটা বাদ দিয়ে দিই, তাহলে কি দাঁড়াবে? দেখো ApCN6। ওকে, আচ্ছা, এরকম ছিল তাই না? আমরা এই পাশ থেকে পটাশিয়ামের 4টা বাদ দিয়ে দিছিলাম, তার মানে এই জায়গায় কত ছিল? -4 এটা ছিল। তো এই ধরনের জিনিসপত্র বা যোগের যোজনী কিভাবে বের করতে পারি বা যাওয়ার মান কিভাবে বের করতে পারি, তখন দেখো এই যে দেখো এই -4 না, এটা সমান সমান ওই জায়গায় থাকবে -4। আচ্ছা, এখন দেখো আমরা বের করব কি এফ এর মান। তার মানে এফ এর মান যদি বের করে এটার মান এক্স ধরে রাখি, দেখো সিএন হচ্ছে -1, এর সাথে 6 দিয়ে গুণ করব, আর সমান সমান আকারে দিব কত? -4। ওকে, -4 গেল। তো এটা তো প্লাস, তো এক্স ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে -6, তার মানে আমরা টোটালটাই -6 ধরতে পারি। -6 ইজ ইকুয়াল টু -4। এখন দেখো এক্স ইজ ইকুয়াল টু যদি 6টা ওই পাশে চলে যায়, তখন কি দাঁড়াচ্ছে? +4 এর পাশে চলে যাবে, +6 হয়ে যাবে। তখন এটা মান ইজিলি +2 আসে। তো +2 এই যে মানটা দেওয়া আছে 1 নম্বরেই। পরের প্রশ্ন দেখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যৌগের হাইড্রোজেনের জারণ মান কত? এগুলো জারণ মান -1 হয়, এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপরে যদি বের করতে চাও বের করে দেওয়া যাবে, সমস্যা নেই। দেখো এখান থেকে বের করো এই টোটালটার মান কত? টোটালটার মান 0। তো এই জায়গায় দেখো হাইড্রোজেনের আমরা এক্স ধরে রাখি, হাইড্রোজেন এক্স ধরে রাখি। ওকে, এখন দেখো এই লিথিয়াম কত? +1, অ্যালুমিনিয়াম কত? +1, অ্যালুমিনিয়াম কত? মাইনাস অ্যালুমিনিয়াম +3। ওকে, এখানে হলো কত? -4, এখানে হলো -4 কি +4। তো এই জায়গায় টোটালটা মিলে কত হইতে হবে? -4 হইতে হবে, তাই না? -4 হইতে হবে। তার মানে দেখো এই চারটা হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -4। তো একটা হাইড্রোজেনের জারণ মান কত হবে? -4 কে যদি 4 দিয়ে ভাগ করো, -1। খুব ইজিলি বের হয়ে যায়, মুখে মুখে দেখে বের করা যায়। আবার তোমরা ওইভাবে বের করতে পারো, এক্স ওয়াই জেড ধরে সুন্দরভাবে অঙ্ক করে করতে পারো, যেভাবে খুশি করতে পারো, মান নাকি বের হবে -1। তো সোডিয়াম, এই দেখো কত বড় একটা যৌগ দেওয়া আছে। এই যে এই যৌগটা আছে না, এই যৌগটার ক্ষেত্রে এস এর যাওয়ার মান কত এটা বের করতে বলে। দেখো কিছু কিছু যৌগ থাকে একটু ব্যতিক্রমী, তো ওগুলো সাধারণভাবে প্রচলিত নিয়ম আকারে তুমি যদি বের করতে চাও তখন একটু ভুল হয়। তখন আমাদের কি করতে হয়? এর স্ট্রাকচার যেটা গঠন, এই গঠনের মাধ্যমে বের করতে হয়। তো আমরা এই যৌগটার গঠনটা একটু দেখে আসি, কি গঠনটা কিভাবে থাকে। দেখো এখানে আছে 4টা সালফার, তো 4টা সালফার আমরা সুন্দরভাবে দিয়ে দিই। এখানে একটা সালফার, রংটা একটু চেঞ্জ করে দিই। ধরো 4টা সালফার। ওকে, এখন 4টা সালফারের সাথে যুক্ত আছে এই দেখো সোডিয়াম আর 6টা অক্সিজেন আছে না। তো 2টা সোডিয়াম দুই পাশে আমরা দিয়ে দেব, এখানে একটা অক্সিজেন, সোডিয়াম, বাস এই অবস্থা আছে। তো আমাদের আরো কয়টা? 4টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেন আমরা দিয়ে দেই। বাস, এখন এইটা হচ্ছে ওরা গঠনটা, মানে এই যৌগটার গঠনটা হচ্ছে এটা। তো এই যৌগটার জারণ মান বের করতে হবে। তবে এক্ষেত্রে একটু দেখবা যে এই যৌগটার ভিতরে মাঝখানে যে 2টা সালফার আছে, এই 2টা সালফার এরা হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, সমযোজী বন্ধন, কি লিখি কি জানে। তাহলে সমযোজী বন্ধনের মাধ্যমে এই 2টা
যুক্ত থাকে। আর সমযোজী বন্ধনের মাধ্যমে যদি যুক্ত থাকে কোনো যৌগ, সেটা হয় কত? শূন্য। এই শূন্য আবার ও না, এটা কিন্তু শূন্য, মানে জিরো। ওকে, তো এই দুইটাকে আমরা কেটে দিতে পারি। তো বাকি থাকে কারা? বাকি থাকে এই চারপাশে যে কয়েকজন থাকে। তো এদের জার্মানটা আমরা একটু বের করে ফেলি। দেখো দুইটা সোডিয়ামের জন্য আমরা রাখতে পারি। আমরা জানি সোডিয়ামের জার্মান হচ্ছে +1। তো দুইটা সোডিয়াম যেহেতু হচ্ছে +1 গুণ 2 যোগ। এখন আমরা করতে পারি কার মান? এস এর মানটা আমরা এক্স আকারে ধরে রাখি। ধরো দুইটা এস, তো দুইটা এস ধরে রাখি এক্স আকারে। তো এক্স কয়টা? দুইটা। ওকে, এখন বাকি আছে কি? অক্সিজেন। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 6টা। তো 6টা অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি যে -2 করে যদি 6 গুণ করে দেয়, তখন যে মানটা আসবে সেটা এখানে একটা গোল। তো এই জায়গাটা যদি আমরা হিসাব নিকাশ করি, তখন দেখো তখন কি দাঁড়াবে? তো এখানে আছে 2 প্লাস এখানে আসে 2x প্লাস, এখানে আর প্লাস থাকবে না, মাইনাস হয়ে যাচ্ছে, -12 = 0। তো আলটিমেটলি এই জায়গায় মানটা চলে আসবে। দেখো 2x হচ্ছে +10, x হচ্ছে +5। তো দেখো এই জায়গায় হিসাব নিকাশ করে আমাদের সালফারের যে জার মানটা ওইটা আসবে +5। তো এই যোগে সালফারের জার মান কত হচ্ছে? +5 আসছে। তো এই জায়গায় দেখো অপশনগুলোতে কিন্তু +5 কোথাও নাই। এই জায়গায় অপশনগুলোতে +5 কোথাও নাই। এখানে হাজারী স্যারের বইতে দেওয়া আছে +2.5, যেটা আসলে তোমরা যদি প্রচলিত রুলস অনুসারে করো তাহলে কিন্তু +25 বের হবে। প্রচলিত রুলস আকারে করলে +25 বের হবে। কারণ হচ্ছে এখানে যদি এস কয়টা থাকে? 4টা থাকে, তখন আমরা কি করতাম? 4 দ্বারা গুণ করতাম, এক্স কে 4 দ্বারা গুণ করতাম এবং 10কে যদি 4 দ্বারা ভাগ করতাম, তখন 2.5ই আসতো মানটা, প্রচলিতভাবে যদি করি। কিন্তু এটা একটা ব্যতিক্রম, এর গঠন থেকে আমরা দেখতে পারলাম মাঝখানে দুইটা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এই বিষয়টা তো স্যারের বইতেই সুন্দরভাবে লেখা আছে, আবার স্যারের বইতেই আবার এমসিকিউতে ভুল দেওয়া আছে। তো জানি না কোনটা পড়বা। পরের প্রশ্ন যাই। নিচের কোন আয়নটির জারক ও বিজারক উভয় রূপে কাজ করে? তো এই জায়গায় দেখো জারক এবং বিজারক উভয় রূপে কাজ করা হচ্ছে। এই যে আয়রন যৌগটা, এরা জারক এবং বিজারক, মানে এরা ইলেকট্রন গ্রহণও করতে পারে আবার ইলেকট্রন ত্যাগও করতে পারে। এরা ইলেকট্রন গ্রহণও করতে পারে, ইলেকট্রন ত্যাগও করতে পারে। দেখো এই যে Fe2 এটা গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে Fe1+ হতে পারে, আবার যদি ত্যাগ করে তখন কি হয়? Fe3+ হতে পারে। তো আয়রনটা হচ্ছে ফেরাস, ফেরিক, এগুলো হচ্ছে জারক এবং বিজারক। পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ মান কত? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 যেই যৌগটা থাকে, এর জারণ মান হচ্ছে +6। এগুলো মুখস্থ থাকার কথা। K2Cr2O7। তো এর ক্ষেত্রে কার জারণ মান? ক্রোমিয়ামের জারণ মান +6 হয়। দেখো এখানে যদি আমরা শর্টকাটে করি তাহলেও বের করা যায়। 7 দুগুণে কত হচ্ছে? -14। এটা হচ্ছে +2। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে কত হবে? 2x। এখন দেখো এই সবগুলো মিলে এখানে কত আছে? +12, এখানে হচ্ছে 14। তো কাটাকাটি করলে কত আসে? কাটাকাটি করলে আসে -12। তো -12কে যদি নিউট্রাল করতে চাই, কারণ সবগুলো মিলে তো শূন্য হবে, নিউট্রাল করতে চাই, তাহলে আমাদের এখানে +12 লাগবে, তাই না? +12 লাগবে। 1 2। তো দুইটা এক্স হচ্ছে +12। দেখো দুইটা এক্স হচ্ছে +12। তো একটা এক্সে কত হবে? একটা এক্স হচ্ছে +6। বুঝা গেল তো? তো এরকম কেউ এখনো করে না, আমি আমার নিজের মতো আমার সুবিধার্থে আমি এভাবে করে ফেলি এমসিকিউর জন্য, শর্টকাটে বের করার জন্য। তো অনেকে অঙ্কের মাধ্যমে করে, সেটাও করা যায়। তো আমি এভাবে ইজিলি করে ফেলতে পারি, তো এটা আমার কাছে ইজি মনে হয় এই ট্রিক্সটা। পরের প্রশ্ন দেখো, K2MnO4 মানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যৌগটায় কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত? এগুলো +7, এগুলো হচ্ছে, আচ্ছা
এটা যাওয়ার মানটা আমরা বের করে নিই, K2 MnO4। ওকে, এটা কত হচ্ছে -8, এটা কত +2। এখানে এক্স এর মান কত হওয়া দরকার, -2 কি -8 আর এখানে +8, -8 আর হচ্ছে +2 মানে হচ্ছে -6। এটাকে শূন্য করতে গেলে এখানে +6 দিতে হবে। তো এই +6 এখানে। অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা রিডক্স বিক্রিয়ায় আয়রন কি হিসেবে কাজ করে? তো দেখো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও কিন্তু স্বনির্দেশক হিসেবে কাজ করে। তো এই জায়গায় আমরা নির্দেশক হিসেবে দেব। আচ্ছা, নির্দেশক আবার এখানে দেওয়া আছে রিডক্স বিক্রিয়া। আচ্ছা, তো অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা রিডক্স বিক্রিয়ায় আয়রন Fe2+ আয়রন কি হিসেবে কাজ করে? তো বিজারক হিসেবে কাজ করে। এখন এই জায়গায় জারণ কার হয়েছে দেখতে হবে যে আয়রনের জারণ হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জারক, এটা তো আমরা জানি, সবাই জানি এটা একটা জারক। দেখো এটা যদি জারক হয় তো এর সাথে যদি আমাদের এই Fe2 বিক্রিয়া হয়, এটা জারক হলে আরেকটা তো বিজারক ইজিলি হবে। সরি, এখানে Fe2 মানে এর কথা জানতে চাইছিল, এ হচ্ছে বিজারক। তবে একটু মনে রাখো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও হচ্ছে স্বনির্দেশক হিসেবেও কাজ করে। এগুলো আমরা পরবর্তীতে পাবো। আবার একটা অঙ্ক চলে আসলো, দেখো 30 ml 0.1 মোলার ফেরাস সালফেটের অম্লীয় দ্রবণকে টাইট্রেশন করতে কত ঘনমাত্রা 30 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ লাগবে? ওকে, এই ধরনের বিক্রিয়াগুলো তোমরা যেভাবে করতে পারো, S1 B1 S2 B2 এটা দিয়ে করে ফেলতে পারো, বাস ওভাবে করলেই হয়ে যাচ্ছে। কত ঘনমাত্রার এস লাগবে মানে এই যে এস এর মান তোমার বের করতে হবে, S1 B1 S2 B2 মানে বির মানটা বের করতে হবে। S1 V1 S2 V2। দেখো ঘনমাত্রা আয়তন সবারই এক, আমাদের ঘনমাত্রা নিয়ে কাজ। তো এখানে ঘনমাত্রা আছে 0.1 আর হচ্ছে বি হচ্ছে কত 13। এখানে আছে ঘনমাত্রা 2 জানি না, হয়েছে 13। তো 13 কাটা যাচ্ছে, 13 কাটা গেলে আমাদের 0.1 দরকার হয়। কত আসে 0.2। আচ্ছা, বিক্রিয়াটা কিভাবে হচ্ছে K2Cr2O7। তো এসব জায়গায় একটা কাজ করতে হয় কি জানো, এসব জায়গায় আমাদের ইলেকট্রনগুলো সমতা করতে হয়, সেটা একটু খেয়াল রাখতে হয়। যেমন E S1V1 = E S2V2, এই জিনিসটা একটু খেয়াল করতে হয়। কারণ এটার সাথে যে ইলেকট্রনগুলো আছে, এই পুরো একটা বিক্রিয়া আছে না, যে ফেরাস সালফেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো বিক্রিয়া করে বড় একটা বিক্রিয়া ছিল, তোমাদের জারক বিজারক বের করতে হয়। ওই বিক্রিয়ার মাধ্যমে দেখবা যে কয়টা ইলেকট্রন এরা জারণ করলো, কয়টা ইলেকট্রন বিজারণ করলো, তখন কি হয় এই ইলেকট্রন সংখ্যাগুলো এদের সাথে এখানে লিখে দিতে হয়। লিখে দিয়ে তখন আমাদের হিসাবটা করলে পারফেক্টলি বের হবে। ওকে, এখন বিক্রিয়া যদি সম্পূর্ণ করো তখন কি দাঁড়াচ্ছে, কয়নে কয়নে করে লাগতেছে পটাশিয়াম ফেরাস সালফেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়াটা যদি আমরা দেখি, এই বিক্রিয়াগুলো হচ্ছে তোমাদের শেষের দিকে, মাঝামাঝি অবস্থায় শেষের দিকে বিক্রিয়াগুলো রয়েছে। দেখো 5 অণু আয়রন দরকার, ফেরাস সালফেট হচ্ছে 5টা দরকার, আর ওই জায়গাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার হচ্ছে একটা। তাহলে 5:1, 5:1 আসে।
এবং তোমাদের বইয়ের 443 নম্বর যে পেজটা আছে, 443 নম্বর পেজে দেখো সুন্দরভাবে এই একটা বিষয় দেওয়া আছে যে সমাধানকৃত সমস্যা 303.70। তো এখানে সুন্দর মতো কিন্তু দেওয়া আছে B1 M1 বা S1 যেটা ধরে, S2 V2 এটা, ঠিক আছে। তো এই সাথে আমরা যদি বিক্রিয়াটা করে ফেলি তখন কিন্তু আমাদের হয়ে যায়। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে 5 যাবে এবং ফেরাসের সাথে যাবে হচ্ছে 1। এভাবে বিক্রিয়াটা হয়, মানে একটা এটা যাবে, এটা যাবে। তো এই জায়গাটা আমাদের কি যোগ করতে হবে দেখো, F1 F1 S1 F2, তাহলে F1 S1 আমরা কোনটা ধরছিলাম, ফেরাস সালফেটকে, আর S2 ধরছিলাম কোনটা, এটাকে, তাই না? তাহলে আমরা ফেরাস সালফেটের সাথে কত যোগ করব, ফেরাস সালফেটের সাথে যোগ করব 1, আর এটার সাথে যোগ করব হচ্ছে 5। এবার অঙ্কটা হবে, তো 1 তো আমাদের দেওয়া লাগবে না, 1 গুণ করা না করা একই কথা, 1 আমাদের দেওয়া লাগবে না। এবার অঙ্কটা মিলবে। তো আমাদের কত ছিল দেখো, 0.1 গুণ হচ্ছে 30, দুই পাশে যেহেতু b সমান, ওটা দেওয়া না দেওয়া একই। তো এখানে কত ছিল, 5 ইন্টু এস এর মানটা আমাদের জানা নাই, সেটাই তো বের করতে হবে, এস এর মানটা জানা নাই, আর 30, 30 কাটা। তো দেখো 0.1কে যদি 5 দ্বারা ভাগ করি তখন কি আসে, 0.1 ভাগ 5, দেখো 0.002, 0.1কে যদি 5 দ্বারা ভাগ করি 0.002। এই বিষয়টা একটু মাথায় রাখবা, মানে যেগুলোর সমতা করা লাগতেছে না, ইজিলি হয়ে যাচ্ছে। আমরা এর আগে একটা অঙ্ক করছিলাম যেটা সমতা করা লাগে না, ওইটা আমরা ইজিলি S1 B1 S2 B2 দিয়ে হয়ে গেছিল। কিন্তু যেগুলো হচ্ছে এই বিক্রিয়াটা যদি তোমাদের একটু মনে থাকে তাহলে একটু, এখানে যে কটা বিক্রিয়া আছে, তো তোমাদের জন্য সাজেশন থাকবে চ্যাপ্টার থেকে যে লম্বা লম্বা কতগুলো বিক্রিয়া আছে, তোমরা বিক্রিয়াগুলো বারবার করে ফেলো, মুখস্থর মতো করে ফেলো, তাহলে তোমাদের ইজি হবে অঙ্কগুলো করতে। তো এই জায়গায় আমাদের ইর মানটা বসাতে হয়, ইলেকট্রন সংখ্যা কয়টা আদান প্রদান হয়েছে ওগুলো বসাতে হয়। ওকে, পরের প্রশ্ন আগে, নিচের কোন যৌগের কার্বনের জারণ সংখ্যা ও যোজনী সমান? আচ্ছা দেখো, এই জায়গাটা একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, কার্বন ট্রাইক্লোরাইড, কার্বনের জারণ সংখ্যা এবং যোজনী সংখ্যা সমান কোথায়, কার্বন টেট্রাক্লোরাইডে। পরের প্রশ্ন দেখো, আরেকটা যৌগ চলে আসছে, এই আয়নটির কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত? এটা খুবই ইন্টারেস্টিং একটা যৌগ। এই যৌগটার ক্ষেত্রে দেখো নিরপেক্ষ লিগ্যান্ডের একটা বিষয় আছে এখানে। তো এই জায়গাটায় যখন নিরপেক্ষ লিগ্যান্ড থাকে, নিরপেক্ষ লিগ্যান্ডের জারণ মান হয় 0। তো এরা হচ্ছে নিরপেক্ষ লিগ্যান্ড, এদের জারণ মান কত হবে, 0। এদের শক্তিমত্তা নাই বললেই চলে। তো কোবাল্টের ক্ষেত্রে আমরা x ধরে রাখলাম, দেখো এদের জারণ মান কত ছিল, 0 ছিল, 6 দিয়ে গুণ করলাম, সমস্যা নাই, সমান সমান দেখো 3+ দিলাম এখানে 3+। তো x এর মান কত দাঁড়াবে তাহলে, এগুলো তো সবই 0, x এর মান হচ্ছে 3+, খুবই ইজি। এখানে তার মানে এই পুরোটা 0, এটার মান এই যে এটার আয়ন চার্জ সংখ্যা যা আছে ওইটাই হচ্ছে এটার মান, তাহলে 3+। আচ্ছা দেখো, নিচে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া বর্ণনা করা যায়? তো জারণ বিজারণ বিক্রিয়া ওই বিক্রিয়াগুলো যে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে দেখবা যে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। এখন ইলেকট্রন কোথায় আদান প্রদান হচ্ছে সেটা একটু খেয়াল রাখতে হয়। তো দেখো ইজিলি নিচেটা দেখা যায় ক্লোরিন 2, এটা ছিল 0, আর এখানে দেখো ক্লোরিন, এই জায়গায় ইলেকট্রন আদান প্রদান হয়ে গেছে, তার মানে এখানে একটা জারণ বিজারণ বিক্রিয়া রূপে গণ্য করা যাবে। কোনটা আছে, হ্যাঁ, তো এটা ইজিলি বোঝা যায়। দেখো এখানে এটা জারণ মান কত ছিল, ক্লোরিনের জারণ মান 0, তো ক্লোরিনের জারণ মান 0, দেখো এখানে কিন্তু 1 -1, তারপর দেখো এখানে কত আসতেছে, +1 -1 +1 এভাবে আসতেছে। তো এদের জারণ বিজারণ হচ্ছে এই জায়গায় একই, মানে ক্লোরিন ওরই জারণ হয়েছে, ওরই আবার বিজারণ হয়েছে। দেখো কপার সালফেট এর সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া দিলাম, হইলো কত, পটাশিয়াম কিউপারাস আয়োডাইড হলো
আয়োডিন হলো, এবং পটাশিয়াম সালফেট বিক্রিয়াটি বিজারক কোনটি? বিজারক, বিজারক মানে হচ্ছে যার জারণ ঘটছে। তো জারণ কার ঘটছে একটু দেখি, ইলেকট্রন সংখ্যা কার কম বেশি হয়েছে। এখন দেখো এই জায়গাটায় আয়রন না তো আয়োডিনের, পটাশিয়াম আয়োডাইড যেটা, তো এই জায়গায় পটাশিয়ামের হচ্ছে +1, আয়োডিনের ছিল -1। তার মানে আয়োডিনের -1 থেকে হয়েছে এখানে দেখো 0, এই জারণ মান কত? 0, শূন্যতে আসছে। তার মানে এই জায়গায় কি একটা জারণ হয়েছে, তাই না? জারণ হয়েছে। তো যার জারণ হয় তাকে আমরা কি বলি? বিজারক। যার জারণ হয় তাকে আমরা বলি বিজারক। তাহলে আয়োডিন প্লাস হচ্ছে এখানে বিজারক, আয়োডিন মাইনাসটা হচ্ছে বিজারক। তো আরেকটা প্রশ্ন চলে আসছে, দেখো 9.5 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম 1.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের কত ml দরকার হচ্ছে? তো এইটা হচ্ছে তোমাদের সেই বিক্রিয়াটার মতো যে আমরা কিভাবে করছিলাম, যে ফেরাস সালফেট কটা লাগছিল? 5টা ফেরাস সালফেট লাগছিল। তো আমাদের বিক্রিয়াটা করে দেখছিলাম, আমাদের ওখানে যে বিক্রিয়াটা ছিল, তো 5টা ফেরাস সালফেট বিক্রিয়া করে একটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে। তো এদের যে আছে ওজন আছে, সেটা আমাদের দেখতে হবে যে দ্রবণের কত ml প্রয়োজন। ওকে, আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা টেকনিক জানি, সেটা হচ্ছে N = SB, ছোট একটা সূত্র দিয়ে আমরা এটা কিন্তু করে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে একটু খেয়াল করো যে 9.5 গ্রাম ফেরাস সালফেট দেওয়া আছে, তাহলে এখানে কত মোল আছে সেটা যদি আমরা একটু বের করতে পারি আমাদের জন্য ইজি হয়। দেখো 9.5 গ্রাম, এটাকে আমরা এর আণবিক ভর দ্বারা ভাগ করব। এর আণবিক ভর দ্বারা ভাগ করলে কত আসে দেখো, এটা করে রাখছিলাম তোমাদের জন্য ইজি তাড়াতাড়ি করার জন্য। দেখো 9.5 এর আণবিক ভর দ্বারা যখন ভাগ করব, মানে 101.92, এটা দিয়ে ভাগ করলে এর এন এর মানটা যেটা আসবে, এন এর মানটা আসবে 0.025। এটা হচ্ছে এন এর মানটা, এটা একটু খেয়াল রাখো। আমরা একটা এন এর মান পাইছি, ওর একটা এন এর মান পাইছি। আচ্ছা, তো এই জায়গাটায় আমরা কি করতে পারি, যে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারিত করতে 5টা ফেরাস সালফেটের দরকার হয়। ওকে, এখন দেখো এর আণবিক ভর কত? এর আণবিক ভর হচ্ছে বা আমরা যদি এটা বলি যে 5 মোল দরকার হয়, তাই না? 5টা ফেরাস সালফেট মানে হচ্ছে 5 মোল ফেরাস সালফেট দরকার হয় 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারিত করতে। এটা কি আমরা জানি? এভাবে আমরা করতে পারি। এবার হচ্ছে আমরা ঐকিক নিয়ম করব। এবার আমরা কি করব? ঐকিক নিয়ম করব। দেখো 5 মোলকে, দেখো আমি এভাবে লিখি, 5 মোল কাকে? ফেরাস। একে জারিত করতে কত মোল? 1 মোল পটাশিয়াম, 1 মোল KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার। তো 1 মোলকে জারিত করতে কত দরকার? 1 মোলকে জারিত করতে লাগে 1/5 মোল। ওকে, তো এই জায়গায় কত মোল আছে? এই জায়গায় মোল আছে 0.025 এত মোল। তার মানে হচ্ছে দেখো, সুতরাং 0.025 মোল ফেরাস সালফেটকে জারিত করতে লাগবে। উপরে গুণ হয়ে যাবে একের সাথে, নিচে আছে 5। এখন দেখো এটাকে যদি আমরা ভাগ করি বা ক্যালকুলেশন করি, যে মানটা আসে সেটা আমি করে রাখছি। দেখো এই মানটা আসে 0. আচ্ছা সরি, এখানে যে মানটা ছিল এটা একটা ভুল লেখা হয়েছে, এটা মানটা ছিল 0.625 ছিল। তো এই জায়গায় আসবে 0.625
0.0625। ওকে, তো এটাকে যখন ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করলে এই মানটা আসবে 0.012। এত, তো এত মোল, এত মোল, এত মোল কি লাগতেছে, কে এম এন ও 4। তো এটাই কিন্তু আমাদের দরকার, এই অংশটুকুই আমাদের দরকার। এখন একটু খেয়াল করো যে আমাদের প্রশ্ন করছে কি, যে 1 মোলার ঘনমাত্রার দ্রবণের কত মিলিলিটার প্রয়োজন। আমাদের দরকার এখন কি মিলিলিটার, মানে আয়তনটা প্রয়োজন। দেখো আমি একটু ডিফারেন্ট ওয়েতে এটা করাচ্ছি ম্যাথটা, তো এটা হয়তো অনেক হিবিজিবি সূত্র দিয়ে করা যায়, তো এভাবে করলে তোমরা ইজিলি করতে পারো, আমি যদি আরেকবার রিকাপ করে দিই, অঙ্কটা শেষ করে তারপর আরেকবার রিকাপ করে দেবো। দেখো আমাদের যে শর্ট সূত্রটা ছিল n = SV, এটা দিয়ে আমরা করে ফেলবো। তো আমাদের এখানে কি আছে, মোল সংখ্যা আছে 0.012 মোল সংখ্যা আছে। এখন n কত আছে, n এর মান আছে 0.012 সমান সমান s এর মান কত 1, আর v এর মান কত আমরা জানি না। তো v এর মান কিভাবে বের হবে, v এর মান আমরা যদি v = করি, দেখো 0.012 এটাকে যদি ভাগ করি 1 দ্বারা, তখন এটাই আসবে 0.012, এগুলোই আসবে 0.012, এটাই আসবে। এখন এই জায়গায় n = SB, এই সূত্রতে বি এর মান অলওয়েজ লিটারে থাকে, তাই না? তাহলে এখানে বি এর মানটা কিসে বের হবে, লিটারে বের হবে। এখন দেখো 0.012 লিটার পেয়ে গেলাম আয়তনটা। এখন এখানে বলছে কত, মিলিলিটারে বের করতে বলছিল, তাই না? তো মিলিলিটার যদি বের করতে চাই তখন কিভাবে বের করতে হবে, মিলিলিটার বের করতে গেলে 1000 দ্বারা গুণ করতে হবে। তো এটাকে যদি আমরা মিলিলিটার কনভার্ট করি তখন আমাদের কত চলে আসছে, দেখো 12.5 মিলিলিটার। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এবার আমি একটু শুরু থেকে বলে দিচ্ছি কিভাবে আমি কি করলাম। দেখো প্রশ্নটা আবার পড়ি, যে 9.5 গ্রাম ফেরাস সালফেটকে জাহিত করতে 1 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণের কত মিলিলিটার প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়াটা যদি জানা থাকে, বিক্রিয়াটা থেকে আমরা দেখতে পাবো যে ওখানে বিক্রিয়া করার পর আয়নের ইলেকট্রনের সমতাকরণ করার পর যে আমরা দেখব যে 5 অণু ফেরাস সালফেট বিক্রিয়া করতেছে 1 অণু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। বিক্রিয়াটা আসলে 5 অণু না, ওখানে ছিল 10 ছিল, এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আগে 2 ছিল, মানে 2টা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং 10টা ফেরাস সালফেট। আমরা অনুপাত করে নিলে 1:5 আসে, সেই অনুযায়ী করলাম। তো 5 মোল, তাহলে আমরা ধরে নিব 5 মোল ফেরাস সালফেটকে জারিত করতে 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দরকার। তো এখানে 9.5 গ্রাম দেওয়া আছে, 9.5 গ্রাম দেওয়া আছে একটা মান। এখন এটার কত মোল আছে সেটা আমরা বের করতে চাই, তো সেটাই আমরা এখানে বের করলাম। দেখো 0.025 মোল, এটা আছে এত মোল। তো আমরা এবার কি ঐকিক নিয়মে যেতে পারি, যে 5 মোলকে জারিত করতে লাগে 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, 1 মোলকে জারিত করতে লাগে 1/5, তাহলে যে এত মোলকে জারিত করতে কত মোল লাগে। ঐকিক নিয়ম, সাধারণ ঐকিক নিয়মের মাধ্যমে আমরা অঙ্ক করে ফেলতে পারছি, আমাদের এক্সট্রা কোনো সূত্র দরকার হচ্ছে না। তো এখানে যখন আমরা মোল সংখ্যা বের করতে পারি, মোল সংখ্যা পেয়ে গেলাম, তখন আমরা সিম্পল একটা সূত্র ইউজ করি, n = SB। তো এই জায়গায় দেখো s এর মান দেওয়া আছে, আর এখানে b এর মান আমাদের বের করতে হবে, n এর মান আমরা এখানে পেয়ে গেছি। তখন এই মানগুলো বসিয়ে দিলে আমরা কিন্তু লিটারে আয়তনটা পাই, সেখান থেকে আমরা মিলিলিটারে কনভার্ট করতে পারি। একটু কমপ্লিকেটেড, কিন্তু একবার বুঝে ফেললে ইজি হয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বিজারক? তো বিজারক হিসাবে যদি আমরা উপর থেকে নিচে আসি, তাহলে লিথিয়াম সবচেয়ে বেশি শক্তিশালী বিজারক। বিক্রিয়াকালে পটাশিয়াম ক্রোমিয়াম ডাইক্রোমেট কয়টি ইলেকট্রন গ্রহণ করে? তো বিক্রিয়াকালে পটাশিয়াম ডাইক্রোমেট কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? ওর ঝাড় মান কত হচ্ছে? ওর ঝাড় মান হচ্ছে +6। তো ঝাড় মান +6 হলে কয়টা গ্রহণ করবে? 60 ইলেকট্রন গ্রহণ করবে। তো এই একটা বিক্রিয়া দেওয়া আছে IO3 আয়োডিন, এবং এখানে দেওয়া আছে 6টা হাইড্রোজেন। ওকে, তো এই বিক্রিয়া এখানে কোনটি জারণ করছে? তো জারণ কোনটি ঘটছে তোমরা যদি হিসাব নিকাশ করো তাহলে কিন্তু ইজিলি
পেয়ে যাও। দেখো এখানে আইটা, বা তুমি যদি এই আয়োডিনটা দেখো, এটা আসলে একটা ইলেকট্রন সমৃদ্ধ ছিল এখানে, আয়োডিনটা এখানে একটা ইলেকট্রন ছিল। তো এই জায়গাটা এসে দেখো, এই জায়গাটা এসে আয়োডিনের ইলেকট্রনটা শূন্য